করে তার সহধর্মিনী দেবী সীতাকে লঙ্কার থেকে সসম্মানে মুক্তি করে বেরিয়ে আনে অযোধ্যা নগরে। বর্তমানে অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র এবং রানী মা সীতা আনন্দে রয়েছেন প্রজাবাসী সকলে। আজ মা সীতার সঙ্গে তার 3 আদরের বোন ভরত, লক্ষ্মণ এবং শত্রুঘ্নের স্ত্রী তারা সকলেই অযোধ্যা রাজপ্রাসাদের দিকে আগমন করছে। আমাকে দুরাচারী পাপিষ্ঠ রাবণ বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে যায় ঠিকই, কিন্তু আমি কোনদিন নয়ন ভরে রাক্ষস রাবণকে দর্শন করেছিলাম না। তবে হে, আমাকে যেদিন আকাশপথে হরণ করে নিয়ে যায় লঙ্কায়, আমি সেই দিন সমুদ্রের জলে ওই ভয়ঙ্কর দানবের ছায়াটি দেখেছিলাম। ওরে বন্ধুরা, সেই রাক্ষস রাবণ কতই ভয়ঙ্কর, আজ আমি রাজপ্রাসাদের মধ্যে তার শরীরের রঙ্গ প্রত্যঙ্গ সবাই অঙ্কন করছি, তা তোমরা নয়নমণি দর্শন করো। মা সীতা রাক্ষস রাবণ দেখতে কতই ভয়ঙ্কর ছিলেন, আজই অযোধ্যা রাজপ্রাসাদের মধ্যে তার দোষী ভয়ঙ্কর রাক্ষসের মাথা, কুড়িটি হাত, শরীরের রঙ্গ প্রত্যঙ্গে একের পর এক মা সীতা অঙ্কন করতে লাগলেন। সেই সময় মা জানকী 5 মাসের গর্ভবতী ছিলেন। মা সীতার নৌনে নিদ্রার আকর্ষণ জেগে উঠল। সেই রাক্ষসের ছবি অঙ্কন করতে করতে মা সীতা তার উপরেই নিদ্রা যাপন করিলেন। দিদি, মান্ডবী দিদি, ওই দেখো আমাদের সীতা দিদি রাক্ষস রাবণের ছবি অঙ্কন করতে করতে নিদ্রান্বিত হয়ে গেলেন।
আমাদের সীতা দিদি পঞ্চমাসের গর্ভবতী, তার বিশ্রামের খুবই প্রয়োজন। চলো দিদি, ততক্ষণে আমরা রাজপ্রাসাদের অন্তরালেই যাই। চলো। প্রভু শ্রীরামচন্দ্র ভগবান লক্ষ্মণ এই রাজপ্রাসাদের দিকে আগমন করছে। রাজার বেটা রাজার বেটা স্বর্গীয় আদালত মাহাতোর প্রধান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো, লক্ষ্মণীর অভিনয়ে মানিক কৈবর্ত।
প্রবেশ করতেই দেখতে পাই তার অর্ধাঙ্গিনী রানী সীতা রাজপ্রাসাদের মধ্যে উদ্ভ্রান্ত অবস্থায় পড়ে রয়েছে। কি আমার সীতা ওইভাবে রাজপ্রাসাদের মধ্যে পড়ে আছে কেন? প্রভু শ্রীরামচন্দ্র এসে দেখলেন রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে তার উপরে তার স্ত্রী নিদ্রা যাপন করে রয়েছে। সীতা ওইভাবে লঙ্কেশ্বর রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে অবগাহন করে রয়েছে কেন? না 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 না, তা হতে পারে না। সীতা কেন রাক্ষস রাবণের উপরে বিরাজমান? তাহলে কি আমার সীতা সত্যি এই লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল? হয়তো সীতা রাবণ রাজাকে কোনো ভুলতে পারেনি যে তার ছবি অঙ্কন করে সীতা এখনো তার উপরে বিরাজমান। না 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 না, আমার সীতা অসতী, এই সীতা কলঙ্কিনী, যার জন্য আমরা দুই ভাই দিবা রাত্রি বনে বনে কেঁদেছি, যার জন্য আমি উগালে বালি রাতকে হত্যা করেছি, যার জন্য লক্ষ লক্ষ মানুষ সেনা সঙ্গে করে রাজকুল বিনাশ করে যে সীতাকে লঙ্কার থেকে মুক্তি করে অযোধ্যায় ফিরে এনেছি, আজ সেই সীতা রাবণের এই ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে নিদ্রা যাপন করছে। না 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 না, আমার সীতা কলঙ্কিনী, এই সীতা বিচারিণী, কোথায় ওরে প্রাণের ভাই লক্ষ্মণ? ভাই লক্ষ্মণ, ওরে আমার স্নেহের ভাই লক্ষ্মণ, ওইতে করে ভাই আমাদের রানী সীতা রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে নিদ্রা যাপন করে রয়েছে। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী হয়তো লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল। হয়তো সীতা রাবণ রাজাকে কোনো ভুলতে পারেনি যে তার ছবি অঙ্কন করে সীতা এখনো তার উপরে বিরাজমান। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী যদি আমাদের অযোধ্যা করে থাকে তাহলে আমাদের রঘুকুলের বদনাম হয়ে যাবে রে ভাই, আমাদের সূর্য বংশের বদনাম হয়ে যাবে। ওরে প্রাণের ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী সীতার আর আমি মুখ দর্শন করতে চাই না। সূর্য বংশে জন্মমোর পিতামর দশরথ বিখ্যাত জগতে তার পুত্র আমি রঘুনন্দন, যাও কলঙ্কিনীকে দিয়ে নির্বাস। তুমি আজ আমাদের অযোধ্যার পবিত্র মাটিকে কুলসিত করে দিলে। ধীরে ধীরে মা সীতার নিদ্রার আকর্ষণ ভঙ্গ হলো। চোখ মেলে চাইতেই মা জানকী রাজপ্রাসাদের মধ্যে তার দেবর লক্ষ্মণকে দেখতে পায়। লক্ষ্মণ, একই ভাই তুমি প্রাসাদে? দেবী, তুমি একই করেছ দেবী? তুমি কেন রাক্ষস রাবণের ছবি অঙ্কন করলে রাজপ্রাসাদের মধ্যে? তুমি তার উপরে শোক করে নিদ্রা যাপন করতেছিলে। তুমি কি সত্যি এই লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণকে ভালোবেসেছিলে? তুমি কি রাবণ রাজাকে কোনো ভুলতে পারোনি? না রে ভাই লক্ষ্মণ, আমি কিছু ভুল করিনি রে ভাই। আমি শুধু মান্ডবী উর্মিলা বন্ধের বোঝাবার জন্য এই রাক্ষসের ছবিটি আমি প্রাসাদের মধ্যে অঙ্কন করেছিলাম রে ভাই। তুমি জানো না দেবী, এই অপরাধে তুমি কলঙ্কিনী, এই অপরাধে তুমি বিচারিণী। এই রাক্ষস রাবণ তোমাকে বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে যায়, এই রাবণের ছবি অঙ্কন করে তুমি ভুল করেছো, অপরাধ করেছো। প্রভু শ্রী রামচন্দ্র আর কোনদিন তোমার মুখ দর্শন করবে না। আমায় আদেশ দিয়ে গেলেন এই মুহূর্তেই তোমায় দিতে হবে নির্বাসনে। রঘুনাথ, আজ তুমি আমাকে বিনা অপরাধে কলঙ্কিনী সাজালে। তুমি তো আমাকে লঙ্কার থেকে ফিরে এলে আমাকে সকলের উপস্থিতিতে অগ্নি পরীক্ষা করিয়েছিলে প্রভু। সবকিছু জেনে আজ আমি বিচারিনি। ওরে ভাই লক্ষ্মণ, তোমার দাদা যখন আর আমার মুখ দর্শন করবে না তাহলে
রে ভাই, চলো ভাই, তুমি আমায় দিয়েছো নির্বাচনে। বিনা দোষে বনবাসী আগে আগে চলেছে লক্ষ্য, আজ মনের দুঃখে মাসিটাকে লেগেছে বনবাসী চলেছে। বন ভবন পেরিয়ে ঘোর কারণে প্রবেশ করেছে লক্ষণ দেবী সীতা দেবী। আজ লক্ষণ বলছে, দেবী গো, দেখো দেবী, আমরা তো বনবাসীর যথার্থ জায়গায় উপস্থিত হয়ে গেছি দেবী। তুমি তোমার বনবাস জীবন এই কারণেই কাটাবে দেবী। তুমি আমাকে অযোধ্যায় ফিরে যাওয়ার অনুমতি দাও দেবী। আমাকে অযোধ্যা নগরী ফিরে যেতে হবে, কিন্তু আমি কিভাবে একটি বংশবাসের গর্ভবতী নারীকে বনের মধ্যে ছেড়ে যাব? তুমি আমায় ক্ষমা করে দাও দেবী, আমায় তুমি ক্ষমা করে দাও। যেই জানকীর জন্য আমি 12 বছর রহরে অনির্জন ছিলাম, যেই জানকীর জন্য আমি শক্তিশাল মানবকে ধারণ করেছি, আজ সেই জানকীকে আমায় বনবাসে দিয়ে যেতে হবে। আমায় তুমি ক্ষমা করে দাও দেবী, আমায় ক্ষমা করে দাও। ওরে ভাই লক্ষ্মণ, তুমি তো তোমার দাদার আদেশ পালন করেছো রে ভাই। তুমি ফিরে যাও ভাই অযোধ্যা নগরে। তোমার দাদা আমাকে বিয়ের সময় দিয়েছিলে আমার গলার মুক্তার হার, কানের দুল, পায়ের নপুর, আমার বনবাসে এই অলঙ্কারই শোভা পাবে না রে ভাই। এই অলঙ্কারগুলি ফিরে দিয়ে যাবি অযোধ্যা নগরে। তোমার দাদা রঘুরাজের কাছে গিয়ে বলবে, দাদা তোমার আদেশ আমি পালন করেছি, তোমার নাম কিনে আমি কাজ আমি মনে দিয়ে এসেছি, বনবাসে দিয়ে এসেছি। আজ মনের দুঃখে মা জানকী বনবাসী কেঁদে কেঁদে গলার মুক্তার হাত, কানের দুল, পায়ের নপুর, একের পরে সমস্ত অলঙ্কার লক্ষ্মীর হাতে তুলে দিলে। আজ মা সীতা কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, ওরে ভাই লক্ষ্মণ, এই সমস্ত অলঙ্কার নিয়ে তুমি ফিরে যাবি অযোধ্যা নগরে। তোমার দাদা রঘুরাজের কাছে গিয়ে বলবে, আজ মা সংসার হারা জনম দুঃখিনী মনসারী। আজ মা জানকী মনে মনে কাঁদছে, তার মনের ধারা অবিরত বইছে। আজ মা সীতা কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, হে বিধাতা, আমি এখন কোথায় যাব? এই বনবাসে আমি কি খাবো? আমি কিভাবে আমার এই গর্ভের সন্তানে বাঁচাবো? না 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 না, আমি আর কোথাও যাব না। আমার বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়াই ভালো হবে, আমার মরে যাওয়াই ভালো হবে। হে প্রভু রঘুনাথ, তুমি শুধু যুগে যুগে আমাকে কাঁদিয়েই চলেছ প্রভু। আমার এই নারী জনম দুঃখের জীবন যুগে যুগে কেঁদেই যেতে হলো প্রভু, শুধু কেঁদেই যেতে হলো।
কাঁদতে কাঁদতে মনের দুঃখে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছ। তুমি জানো না নারী, মানব জীবনে আত্মহত্যা মহাপাপ। বাবা, আমার বেঁচে থেকে কিছুর কাজ হবে না লুকি বাবা। আমার স্বামী আমাকে বিনা অপরাধে কলঙ্কিনী ভেবে আমাকে বনবাসে দিয়েছে বাবা। আমি সংসার হারা জনক নন্দিনী সীতা। মা সীতা, তুমি বনবাসে এসেছো মা। আমি যোগী বাল্মীকি, আমি জানতাম না জানো কি একদিন না একদিন তোমাকে বনবাসে আসতেই হবে। মা সীতা, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না মা, বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না। মা সীতা, তোমার বনবাস জীবন কাটাবার জন্য আমি এই তপবনে পূর্বে একটি সুন্দর পাতার কুটির নির্মাণ করে রেখেছি। চলো মা জানকী, তুমি না কেঁদে না ভেবে তোমার বনবাস জীবন ওই পাতার কুটিরেই কাটাবে। চলো আমার যোগী বাল্মীকির তপবনে কাটাতে শুরু করলেন। মা সীতার গর্ভের যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যায়, সুন্দর একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। আদর করে যোগী বাল্মীকি সেই ছেলের নাম রাখলেন লব। লব দিনের পর দিন মনির আশ্রমে বড় হয়। আজ যোগী বাল্মীকি যোগ সাধনার জন্য তপবনের দিকে আগমন করছে।
বাবা বাবা। কি মা সীতা, বলো মা সীতা, তোমার কি হয়েছে মা? বাবা আমার পুত্র লব ওই দেখো বাবা, সেগুন বৃক্ষতলে ঘুমিয়ে আছে। বাবা আমি ততক্ষণে ওই সরোবর থেকে স্নান সেরে জল নিয়ে ফিরে আসছি বাবা। দেখো মা সীতা, তুমি স্নানে যাবে চলে যাও, কিন্তু দেরি করো না মা, কারণ তোমার পুত্র লব ছোট্ট বালক, সে খুবই উপদ্রব করে। সে কোন ঘুমিয়ে রয়েছে থাক, আমি এখন এখানেই ধ্যানে আছি। যাও মা, তুমি আর বিলম্ব না করে তাড়াতাড়ি স্নান সেরে জল নিয়ে ফিরে আসবে, যাও। সীতা গেল জলানিতে, লব গেল তার পিছে, লব গেল দেখে মনে, কোথায় গেল দিতে রে, কোথায় গেল দিতে রে। আজ মা সীতা সরোবরে স্নান করতে চলে গেলেন। যোগী বাল্মীকি বসলেন পুনরায় স্নানে, এবং তখন লোভের ঘুম ভেঙে যায়। লোভ তার মায়ের পিছনে পিছনে ছুটতে ছুটতে চলে যায় সরোবরের দিকে। উনি ধ্যান ভঙ্গ হল, উনি দেখলেন সেখানে লোভ ঘুমিয়ে নেই। কি লোভ তো বৃক্ষতলায় ঘুমিয়েছিল, তাহলে ছেলেটি হঠাৎ গেল বা কোথায়? ওই লোভ তুমি কোথায় গেলে, ফিরে এসো। না 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 না, এদিকে তো লোককে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে কি বাগানে আমদাম খেতে গেল নাকি রে বাবা? ছোট্ট বালক গাছ থেকে পড়ে যাবে। ওই লোভ তুমি কোথায় গেলে, ফিরে এসো। না না না, এই তো ভবনে লোভের কোথাও কোনো বার্তা পাওয়া গেল না। তাহলে কি কোনো হিংস্র জন্তু ছেলেটাকে খেয়েই ফেললো নাকি রে বাবা? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সীতা সংসার হারা জনম দুঃখিনী বনবাসিনী, তার একমাত্র সম্বল তার পুত্র লোভ। লোভকে বৃক্ষতলায় ঘুমিয়ে রেখে মা সীতা সরোবরে স্নান করতে গেছে। ফিরে এসে তার পুত্রকে না দেখতে পেয়ে নিশ্চয়ই মা জানকী কেঁদে কেঁদে পুত্র সঙ্গে প্রাণ ত্যাগ করবে। না 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 না, আমি যোগী বাল্মীকি, আমি মা সীতার আর দুঃখ দেখতে পারবো না। যোগী বাল্মীকি লোভকে না দেখতে পেয়ে লোভের সমান একটি সন্তানের মনে এই তপবনে সৃষ্টি করছে। সীতা গেল জলানিতে, লব গেল তার পিছে, লব গেল দেখে মনে, কোথায় গেল দিতে রে, কোথায় গেল দিতে রে। সীতা গেল জলানিতে, লব গেল তার পিছে, লব গেল দেখে মনে, কোথায় গেল দিতে রে, কোথায় গেল দিতে রে। সরোবর থেকে ফিরে এসে দেখছি লোভের মতো আরেকটি ছেলে সেই বৃক্ষতলায় ঘুমিয়ে রয়েছে। বাবা বাবা, ওই ছেলেটি আবার কোন ছেলে বাবা? ভিন্ন মা সীতা, তোমার পুত্র লোভ। তুমি এই তো বলে গেলে বাবা আমার সন্তান ঘুমিয়ে আছে, তাকে তুমি দেখো। আমি তো দেখছি মা, তোমার পুত্র তো বৃক্ষতলায় ঘুমিয়ে রয়েছে। না বাবা, তোমার কথা ভুল হচ্ছে। এই দেখো বাবা, আমার ছেলে তো আমার পিছনে পিছনে সরোবরে ছুটে গেলে। মা সীতা, আমার ভুল হয়ে গেছে মা, আমি ভুল করে ফেলেছি মা। আমি ভেবেছিলাম লোককে এই তপবনে কোনো হিংস্র জন্য খেয়ে দিয়েছে। আমি তোমার দুঃখ না সইতে পেরে মা সীতা, আমি যে লোভের মতো আরেকটি সন্তানের সৃষ্টি করিলাম মা। লোভ যেমনি তোমার পুত্র আমি সৃষ্টি করেছি, তার নাম রেখেছি কোষ। কোষ হবে তোমার ঠিক তেমনি পুত্র। কোষ কোষ কোষ, তুমি উঠে এসো কোষ। ওই দেখো কোষ তোমার মাথা দাঁড়িয়ে আছে। যাও কোষ, তুমি তোমার মায়ের কোলে চলে যাও। মা সীতা একটি সন্তান ছিল, যোগী বাল্মীকির আশীর্বাদে মা জানকীর তপবনে দুইটি পুত্র হলো। তার দুই সন্তানকে নিয়ে মা সীতা তার বনবাস জীবন আনন্দেই কাটাতে চলেছে।